আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। চট্টগ্রামের আনোয়ারায় হবে শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিডার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করে যেখানে বাংলাদেশের জন্য প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের ৬টি সংস্থাকে একীভূত করারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বিদেশ থেকে শুল্কমুক্ত পণ্য আমদানি করে তা রপ্তানি করতে চাইলে বাংলাদেশে এজন্য নেই কোনো বিশেষ সুবিধা, ফলে এ ধরনের ব্যবসার প্রসার হচ্ছে না। ব্রিফিংয়ে বিডার নির্বাহী পরিচালক জানান, সমস্যা সমাধানে চট্টগ্রামের আনোয়ারায় 650 একর জমিতে এ ধরনের বাণিজ্য জোন গড়ে তোলা হবে, যেখানে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে রাখা যাবে, প্রয়োজনে অন্য দেশে রপ্তানিও করা যাবে। ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভড হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় 650 একর জমির উপরে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি সম্ভাবনা মাথায় রেখে গড়ে তোলা হবে ডিফেন্স ইন্ডাস্ট্রি। এক্সপেকটেশন হচ্ছে যে আমরা অন্যান্য দেশের সাথে টেকনোলজি ট্রান্সফার করব, জয়েন্ট ভেঞ্চারে যাব, তাদের সাপ্লায়ার হব এবং ইভেনচুয়ালি ফেজ 2তে আমরা প্রাইভেট সেক্টরকেও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ঢুকানোর ব্যবস্থা করব। বৈঠকে মহেশখালী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আগামী 5 বছরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে এবং সেটাই আমাদের এখন আপাতত ডিসিশন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজস্ব প্রশাসনের কাজ খুব কঠিন। এ কাজে সরকার এবং ব্যবসায়ীরা উভয় পক্ষকে খুশি করতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস সেমিনারে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিতে আগামীতে রাজস্ব আদায়ের সকল তথ্য অনলাইন ভিত্তিক করতে চায় এনবিআর। অনেকগুলো সংস্কারের কাজ শুরু করেছে এনবিআর। এর জন্য টেকনোলজি এবং ডিজিটালাইজেশন দরকার। আমাদের দিক থেকে আসলে সমস্যাগুলো দুই দিকেই অ্যাড্রেস করতে হয়। ট্রেডকে যেমন আমরা ফ্যাসিলিটেট করব, একইভাবে ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রটেক্ট করা। প্রত্যেকটা জিনিস ডিজিটালি রেকর্ডেড থাকবে, আর্কাইভিং হবে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা যাবে এবং এগুলোর বেসিসে আমরা প্রত্যেকের পারফরমেন্স এভ্যালুয়েশন করতে পারবো। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের ট্রান্সপারেন্সি বাড়বে। 1 বছরের ব্যবধানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 8%, আর 1 বছরে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়েছে 10,000 কোটি টাকা। জানা যায়, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, ডলারের মূল্যমান বৃদ্ধি এবং হাসিনা সরকারের আমলের বিতর্কিত ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। চুক্তি অনুসারে সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। বিদ্যুৎ উৎপাদন করুক আর না করুক, প্রতি কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বা ভাড়া দিতে হয়। 2023-24 অর্থ বছরে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল 28,098 মেগাওয়াট। তখন কেন্দ্র ভাড়া ছিল 32,000 কোটি টাকা। 10টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন না করায় 2024-25 অর্থ বছরে সক্ষমতা কমে হয় 27,414 মেগাওয়াট। এবার কেন্দ্র ভাড়া দিতে হয়েছে 42,000 কোটি টাকা। এই হিসেবে 1 বছরের ব্যবধানে কেন্দ্র ভাড়া বেড়েছে 10,000 কোটি টাকা। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র 135টি, এর মধ্যে বেসরকারি খাতের 68টি। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন কাজে জমি অধিগ্রহণে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। জমি সার্ভে কাজে জেলা প্রশাসনের উদাসীনতা ও জমির শ্রেণী পরিবর্তন সহ ইচ্ছামতো দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত জমির মালিক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়ায় এই জমির মালিক বদরুজ্জামান। দলিলে জমির শ্রেণী পতিত থাকলেও দেখানো হয়েছে ডাঙ্গা। সরকারিভাবে প্রতি শতকের মূল্য 22,000 টাকা, দেয়া হচ্ছে 1,666 টাকা। জমিতে থাকা দোতলা ভবনের দাম নির্ধারণ করা হয়েছে 20 লাখ টাকা। অথচ একই দাগের জমিতে অন্য মালিকের দ্বিতল ভবনের দাম নির্ধারণ করা হয়েছে 4.5 কোটি টাকা। এমন পরিস্থিতিতে হতাশা আর চিন্তার ভাঁজ বদরুজ্জামানের চোখে মুখে। আমার দাম দেওয়া হয়েছে দোকানের সাথে সংলগ্ন 7,500 এবং পেছনে 1,666 টাকা 50 পয়সা রেটে। অথচ পাশেই আমার দাম জমি বিক্রি হয়েছে
1.5 লাখ টাকা শতক হিসেবে। যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার মূল্য নির্ধারণ করা হয়েছে 4.5 কোটি টাকা। এই বিল্ডিংটা তৈরি হয়েছে জমি অধিগ্রহণ করার কথা শুনে তড়িঘড়িভাবে। সামনে যে দেখবেন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা জমি অধিগ্রহণের অনেক আগেই তৈরি করা, কিন্তু ওইটার সরকার নির্ধারণ করেছে মাত্র 20 লক্ষ টাকা। তো এই যে অনিয়ম, আমার 5 শতক 28 পয়েন্ট জমি রোডে নিয়েছে। এখন এর জমির মূল্য দিয়েছে 1600, অথচ আমার 2 বছর আগে জমির 3 লক্ষ টাকা দাম বলিল, আমি বেচিনি, গরিব মানুষ। শুধু বদরুজ্জামান নন, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জের অসংখ্য মালিকের জমি অধিগ্রহণ নিয়ে রয়েছে নানা অভিযোগ। জমির মালিকদের শুনানি ছাড়াই টাকা গ্রহণের জন্য পাঠানো হয়েছে নোটিশ। আমরা যা পরখ করে দেখেছি তাতে কোটি কোটি টাকা তো মানে তসরুপ করা হয়েছে বা তো একটা অনিয়ম করা হয়েছে। আমাদের যে জমি, এই জমিটা অনেক কম দাম ধরেছে। জেলা প্রশাসন বলছে কোনো অনিয়ম হচ্ছে না, ভূমি অধিগ্রহণের উপযুক্ত মূল্য দেয়া হচ্ছে। প্রাপক বিধি মোতাবেক কাগজপত্র সহ আবেদন করবে। আমরা গত কয়েকদিনেও প্রায় 100-এর উপরে চেক দিয়েছি, আর আপনারা জানেন যে এটা অনেক বড় অঙ্কের টাকা, যার কারণে কাগজগুলো ভালোভাবে যাচাই করে দেওয়াটার আবশ্যকতা রয়েছে। অধিগ্রহণকৃত জমি বুঝে না পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনের সম্প্রসারণের কাজ। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াটার কারণে আমরা কাজটা আসলে পূর্ণ গতিতে শুরু করতে পারিনি। আমাদের নিজস্ব আরএসডির যতটুকু জায়গা আছে সেখানে আমরা ফুল ফেজেই কাজ করার চেষ্টা করছি। কালীগঞ্জ ও সদরের কিছু অংশে প্রায় 4,500 মানুষের 132.2 একর জমি ও স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে, যার দাম ধরা হয়েছে 667 কোটি টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর বিদ্যমান 15% শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। দক্ষিণ কোরিয়ার আইনসভা বাণিজ্য চুক্তি কার্যকর না করায় দেশটির গাড়ি, কাঠ, ওষুধ পণ্য সহ অন্যান্য পণ্যে 25% আরোপ করেন তিনি। তবে এই শুল্ক বৃদ্ধি ইতোমধ্যে কার্যকর হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়। বাড়তি শুল্কের ফলে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি অংশ। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 369 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,254 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 272 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 27,038 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,898 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,140 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 174 পয়েন্ট কমে অবস্থান করছে 81,363 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,330 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও বন্দর পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।